প্রিয় উপস্থিতি, আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে আয়োজকরা করেছেন অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত। আসলে বর্তমান নির্বাচন ব্যবস্থায় পিআর কি এই বিষয়টি যারা উপস্থাপন করছে, আমরা যারা শুনছি, এটি আমাদের কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে নতুন। এর আগে আলোচনাটা ছিল না। আমরা দীর্ঘ 17 বছর বলতে পারেন স্বাধীনতার পর থেকে একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য যুগে যুগে লড়াই করেছি। আমাদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। ব্রিটিশ ভেঙে ভারতীয় উপমহাদেশ দুইটি ভাগে ভাগ হয়েছে, একটি পাকিস্তান এবং একটি ইন্ডিয়া। পাকিস্তান হওয়ার পরে উনি শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে রাজনৈতিক দল গঠন করেছিলেন। প্রথমে আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ নামকরণ। সেই দল 1954 সালে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। উনি ইচ্ছা করলেই প্রধানমন্ত্রী হতে পারতেন। নিজের পদকে গুরুত্ব না দিয়ে দেশকে গুরুত্ব দিয়েছিলেন। ওনার দলের একজন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন এবং দেশকে সুষ্ঠুভাবে চালানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বলেছিলেন, যদি তুমি জনগণের বিরুদ্ধাচরণ করো, নিজের স্বার্থকে প্রাধান্য দাও, তাহলে তোমার বিরুদ্ধে প্রথমে আমি মাঠে নামবো। উনি কথা রেখেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবের নেতৃত্বে যে সরকার চলছিল, তারা যখন ওই আধিপত্যবাদের গোলামি শুরু করেছিলেন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তে নিজেদের দুর্নীতির মাধ্যমে ভাগ্যকে গড়ার চেষ্টা করেছিলেন, তখন উনি প্রথম কাকমারিতে সমাবেশ ডেকে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন। প্রিয় বন্ধুরা, যুগের কালক্রমে আমরা এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মী বন্ধুরা, আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা শহরের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং আন্দোলনরত অবস্থায় গাবতলী থেকে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছি। তারপরে মাঠে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার পুলিশ এবং তৎকালীন ক্ষমতাসীন পেটোয়া বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। আমাদের আশা ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। কিন্তু যখন 5 আগস্ট চূড়ান্ত বিপ্লব সংগঠিত হলো 1924 সালে, তারপরে একটি সরকার ক্ষমতায় বসলো, আমরা তাদেরকে সমর্থন দিলাম। পর্যায়ক্রমে দেখলাম সেখানে বিভিন্ন রকম বাংলা ভাষায় গুটি চাল শুরু হলো। সেরকম একটি গুটি চাল চলছে এই পিআর পদ্ধতি। প্রথমে বলতে চাই, আমরা কিন্তু এই দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি পিআর পদ্ধতির জন্য নয়, আমাদের ন্যায্য ভোটের মাধ্যমে সঠিকভাবে ভোট প্রয়োগ করে আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য। এই আলোচনা ইতিমধ্যে যারা মাঠে নিয়ে এসেছেন তারা বলার চেষ্টা করছেন, এই পদ্ধতিতে প্রত্যেকটি দল তাদের প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক সংসদ সদস্য পাবেন এবং এককভাবে কোন দল ক্ষমতায় যাইতে পারবে না। সুতরাং ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে। তারা আরো বলছেন, যে দল যত শতাংশ ভোট পাবে তত শতাংশ আসন পাবে, এতে নির্দিষ্ট এলাকার পরিবর্তে গোটা দেশটি একটি একক ভোটার এলাকায় পরিণত হবে। সুতরাং জনগণ সঠিকভাবে ভোট দিতে পারবে। তারা আরো বলছেন, যারা পিআর পদ্ধতির সুবিধার কথা বলছেন, তারা বলছেন যে ভোট নষ্ট, এতে ভোট নষ্ট হয় না, প্রত্যেকটি ভোট কাজে লাগে। তাদের যুক্তি, যদি নির্দিষ্ট প্রার্থীর অধীনে নির্বাচন হয়, তাহলে 50,000 ভোট পেয়ে একজন পাস করলো আর 49,000 ভোট পেয়ে একজন ফেল করলো, তাহলে 49,000 ভোট নষ্ট হলো। এটি তাদের যুক্তি।
তারা আরো বলছে সংখ্যালঘু ভিন্ন মতের প্রতিনিধিত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে তুলে ধরা যাবে। রাজনৈতিক আপোষ যেহেতু সহজ হয় না, তারা যারা এককভাবে ক্ষমতায় যেতে চায় তারা যেতে পারবে না। ছোট ছোট দলগুলোর সমর্থন নিয়ে তাদেরকে ক্ষমতায় যেতে হবে। তাদের এই সমস্ত দাবি ইতিমধ্যে বাজারে এসেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সরকার গঠনের জটিলতা হবে। অনেক সময় কোন দল এককভাবে যখন সরকার গঠন করতে পারবে না, তখন সমঝোতার প্রয়োজনে ওই ছোট ছোট দলগুলোর কাছে তারা যাবে, তাদের কাছে ধর্ণা দিবে। দেখা গেল একটি দল 150টি আসন পেয়েছে, আর 3টি বা 4টি আসন হইলে সে ক্ষমতায় যাবে। তখন ওই যে ছোট যে 3টি 4টি আসনের দল, তারা বিভিন্ন রকম দাবি নিয়ে বসে থাকবে, যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক। তখন তারা বলবে আমরা তোমাদেরকে বাগে পেয়েছি, দাবি মানো, না হলে আমরা তোমাদের সাথে নাই। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, ওনারা বলছেন পৃথিবীর 90টির বেশি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে, তাহলে বাংলাদেশে চালু হলে সমস্যা কোথায়? আমি তাদেরকে বলতে চাই, ভারতীয় উপমহাদেশ নয়, আরব একটি উপমহাদেশ আছে, সেইখানে প্রায় 46টির মতো দেশ আছে। মাঝখানে একটি দেশকে আমেরিকা বসিয়েছে, সেটি ইসরায়েল। সেই ইসরায়েলের একটি ছোট্ট রাজনৈতিক দল আছে কট্টরপন্থী, তাদের নাম জুডাইয়াজম। তারা কয়েকটি মাত্র আসন পায়। সেই আসন পাওয়ার কারণে এমন একটি অবস্থানে থাকে, ইসরায়েলে এখন যেমন এখন যিনি প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু, ওনাদের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে পারছিলেন না। আপনারা এর আগে দেখেছেন যে মুসলিমদেরও কয়েকটি সংসদ সদস্য আছে, তাদের সমর্থনে বিকল্প আরেকটি দল কিছুদিন ক্ষমতায় ছিলেন। কয়েকদিনের মধ্যেই সেই ক্ষমতার পালাবদল হয়। বর্তমানে নেতানিয়াহু ক্ষমতায় আছেন কট্টরপন্থী ইহুদিদের যে সংগঠন, সেই সংগঠন যারা পরিচালনা করে তাদের দলের সমর্থন নিয়ে তারা চায় ইসরায়েলের মধ্যে জেরুজালেমে কোথাও মুসলিম বসতি থাকবে না, উচ্ছেদ করতে চায়। তাদের দাবির কারণেই মূলত ইসরায়েলে যে গণহত্যা হয়, একটি আমি বোঝাতে যাচ্ছি, একটি ছোট্ট দলের সমর্থন পাওয়ার জন্য নেতানিয়াহু তাদের মতামতকে প্রাধান্য দিয়ে তারা বারবার, আপনারা পেপার পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, তারা হুমকি দেয় যদি এই বিষয়ে অ্যাকশনে যাওয়া না হয় আমরা সমর্থন প্রত্যাহার করে নেব। নেতানিয়াহু তাদের সমর্থন ধরে রাখার কারণে আমি মনে করি বারবার এই যে ফিলিস্তিনের যে গণহত্যা চালায়, সেই গণহত্যা ওই একটি বর্বর নৃশংস জঙ্গিবাদী ইহুদিদের যে দল, তাদের অতি উৎসাহের কারণে ঘটে। তো বাংলাদেশে যারা বলছেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই, তাদের মধ্যে ইতিমধ্যে অনেক আলোচক বলেছেন ইসলামী দলগুলো এটি বেশি চায়। আমি বলছি শুধু ইসলামিক দলগুলি চায় না, এখানে অনেক দল আছে, যেমন নতুন যে দলগুলো হয়েছে, আমি নাম বলছি না, আপনারা একটু জানিয়ে ভাবে তাকালেই দেখতে পাবেন। ইসলামিক দলের পাশাপাশি আরো কিছু কিছু দল আছে যারা এই পিয়ার পদ্ধতি চাচ্ছে। আমি মনে করি এদের মধ্যে হয়তো অনেকেই পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের এজেন্ট দ্বারা উৎসাহিত হয়েছেন অথবা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমি আপনাদের সামনে বলতে চাই, বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে ইতিমধ্যে আলোচকরা বলেছেন ভোট দিবেন এক জায়গায়, নেতা পাবেন আর এক জায়গায়। ভোট দিবেন কেরানীগঞ্জ, নেতা আসবে নারায়ণগঞ্জ থেকে। বিষয়টা হলো আপনি কে নেতা হচ্ছে, কে নেতৃত্ব দিবে, কে এলাকার সমস্যা নিয়ে কথা বলবে, এটির কিন্তু কোনো বাস্তবসম্মত সমাধান হবে না।
যেমন ইতিপূর্বে এই 300 আসনের বিপরীতে নারী সদস্য আপনারা দেখেছেন, আমি মনে করি এটা একটি মানে সংসদীয় পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতো, জনগণের পেয়ার পদ্ধতি না। ওই যে যেই দল যতগুলো আসন পায় তার আনুপাতিক হারে। তো আমার বাড়ির রাজশাহীতে আমি হঠাৎ শুনছি যে আমার এলাকায় একজন মহিলা সংসদ সদস্য দেওয়া হয়েছে, সে সম্ভবত মানে রাজশাহী বিভাগেরও না, অন্য বিভাগ থেকে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে সমস্ত আমরা মহিলা সংসদ সদস্য পাইতাম তারা এলাকার কি উন্নয়নে কি কাজে লাগতো? আমার মনে হয় তারা কাঙ্ক্ষিত কোনো কাজ করতে পারে নাই। এখন যারা এই আলোচনাটা মাঠে নিয়ে আসছেন তারা বলছেন সংসদ তো আইন প্রণয়নের জায়গা, এখানে এলাকার উন্নয়ন নিয়ে কথা হবে কেন? তো তাহলে আমি বলতে চাই, বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এখানে অনেক আইন কানুন আছে, এই আইন কানুনে তো আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। তাহলে নতুন আইনের জন্য তার সংসদে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে নতুন আইন করার জন্য সংসদে আরো যাওয়ার দরকার নাই। আমি নিশ্চয় আমার কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। যে বলবে যে আইন প্রণয়নের জায়গায় সংসদ, তাহলে আমি বলবো যে বাংলাদেশে যুগোপযোগী অনেক আইন আছে, এই আইন বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ হবে। নতুন আইন প্রণয়নের জন্য আর সংসদের দরকার নাই। তো বিষয়টা হলো, এখানে আলোচনা এসেছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা গ্রহণযোগ্য। আমি আপনাদেরকে এই পয়েন্ট আকারে আলোচনার বাইরে গল্প আকারে দুটি আলোচনা করতে চাই। একটি হলো আমার মানে আগের বক্তা, আমার অত্যন্ত প্রিয়জন আব্দুর রহমান ভাই এত সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন এবং উনি ইসলামিক দর্শনের রেফারেন্স এনেছেন। আমি একটু যোগ করতে চাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা যারা মুসলমান আমরা মনে করি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সেটা ঈসা হোক মুসা, সবাই আমাদের নবী এবং রাসূল। সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রতি বছরের রওয়ান ভাই আলোচনা একটু শুনলে ভালো লাগতো। তো আমি বলতে চাচ্ছিলাম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের 4টি খলিফা, এই টোটাল সময়ের মধ্যে আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই, পৃথিবীর ইতিহাসে 1 ইঞ্চি জায়গাতেও ভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই বিরত রাখার ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথাও অন্যায় দেখলে তোমার শক্তি থাকলে সঙ্গে সঙ্গে সেটি শক্তির মাধ্যমে, হাতের মাধ্যমে প্রতিহত করো। যদি সেই শক্তি না থাকে তাহলে তুমি মুখে প্রতিহত করার চেষ্টা করো, তাও যদি না করো অন্তর দিয়ে ঘৃণা করো। তো যে সমস্ত ইসলামিক দল ভোটের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, আজকের এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা ইসলাম থেকে সরে আসবেন না, ইসলামের মূল জায়গায় থাকুন। আপনারা দাওয়াতি কাজ করুন, লোক তৈরি করুন। যদি আপনাদের সেই শক্তি হয়, আপনারা ইসলাম যেভাবে বলেছে সেভাবে ক্ষমতায় আসুন। ভোটের মাধ্যমে আসার চেষ্টা করেন না, আসলে কি হবে? এই দেশের বড় সর্বনাশ হবে। কিভাবে হবে? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো, কিন্তু পৌত্তলিকদের সাথে বন্ধুত্ব করো না। এটা কিন্তু আমার কথা না। তাহলে ভৌগোলিক প্রেক্ষাপটে এই দেশটা তো ভাগ হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। আপনারা যে যেভাবে ব্যাখ্যা করেন, ভারত যখন দ্বিখণ্ডিত হয় তখন বাংলাদেশ পাকিস্তান মিলে একটি পাকিস্তান রাষ্ট্র হয়েছিল। ওই কলকাতা তো আমাদের সাথে আসে নাই,
এই বাংলাদেশের এই অংশ, আসাম তো আমাদের সাথে আসে নাই, ত্রিপুরা তো আমাদের সাথে আসে নাই, এই অংশটুকুতে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি, সুতরাং এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ আর তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে পাকিস্তান হয়েছে। তখন পাকিস্তান হয়েছে জন্য আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং স্বাধীন বাংলাদেশের অধিবাসী। আপনারা নিশ্চয়ই জানেন, এই ভারতীয় উপমহাদেশ যখন ভাগ হয়েছিল, এই দুইটি রাষ্ট্রের বাহিরেও আরো 60টি ক্ষুদ্র ক্ষুদ্র ছিটমহল এবং রাষ্ট্র ছিল যারা স্বাধীনভাবে ব্রিটিশদের কাছ থেকে স্বীকৃতি পেয়েছিল। ব্রিটিশরা যাওয়ার সময় বলেছিলেন, লিখিত চুক্তি ছিল যে এই সমস্ত ছোট ছোট অঞ্চল তারা ইচ্ছা করলে স্বাধীনভাবে থাকতে পারবে, ইচ্ছা করলে পাকিস্তানের সাথেও যাইতে পারবে, ইচ্ছা করলে ইন্ডিয়ার সাথেও যাইতে পারবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 1947 সালের পরে হায়দ্রাবাদ ছিল মুসলিম শাসিত অঞ্চল এবং স্বাধীন রাষ্ট্র। সেই রাষ্ট্রের ওই জাতিসংঘে প্রতিনিধি ছিল, বিভিন্ন রাষ্ট্রে তাদের রাষ্ট্রদূত ছিল। সেই দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এই ভারত সেই 48 সালে এই দেশটি দখল করে নিয়েছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, ওই সিকিম তো মুসলিম প্রধান নয়, ওখানে আপনারা ইতিহাস ঘেটে দেখুন, বৌদ্ধ এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে সেই দেশটি দখল করে নিয়েছে। অনুরূপ ভাবে বাকি যে ছিটমহল অঞ্চলগুলি ছিল স্বাধীন, সেগুলোকে তারা দখল করে নিয়েছে। আগামী দিনে এই বাংলাদেশকে দখল করার জন্য তারা ডানে বামে সামনে পিছে থেকে ষড়যন্ত্র করছে। আমি মনে করি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে যখন তারা রক্ষা করতে পারে নাই, এই দেশটাকে আবার অস্থির করার জন্য তারা এই দেশটাকে দখল করার প্রেসক্রিপশন হিসাবে আবার ওই দালালদের মাথায় এই পিয়ার পদ্ধতির কথা বলেছেন। এই পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন হয় বন্ধুরা আমার, তাহলে এই দেশে কোনো স্থিতিশীল সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দেখা যাচ্ছে ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দাবি দাবা নিয়ে এই যে সরকার থাকবে সেই সরকারের উপর আস্থা না রাখার ঘোষণা দিয়ে তারা দাবি দাবা আদায় করার চেষ্টা করবে। অনুরূপ ভাবে আমি বলতে চাই, এদেশে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করতে চাই, তারপরেও আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সাঁওতাল উপজাতি মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে করি। অথচ আপনারা দেখবেন পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রাষ্ট্রের যেখানে ওই সংখ্যাগরিষ্ঠ লোক আছে, তাদের দ্বারা ওই সংখ্যালঘুরা নির্যাতিত হয় এবং মাঝে মধ্যে তার জাতিগত দাঙ্গার শিকার হয়। কিন্তু আমরা এই ভৌগোলিক কারণে এই দেশে অনেক ছাড় দেওয়ার পরে কিছু কিছু সংখ্যালঘুর দ্বারা আমরা 90-92% সংখ্যাগরিষ্ঠ মানুষেরা নির্যাতনের শিকার হই। ইতিপূর্বে আপনারা 17 বছরে তার প্রমাণ প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ক্ষেত্রে রেখেছেন। এদেশে আমরা শান্তি বজায় রাখার জন্য মুসলমান হয়ে আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই, যেন এখানে কেউ কোনো দুষ্ট চক্র দুষ্কৃতিকারী বা ওই রয়্যাল এজেন্ট দুর্ঘটনা ঘটে আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে। যদি এই পিয়ার পদ্ধতি চালু হয়, তাহলে আমাদের কিছু কিছু উদারপন্থী সনাতন ভাইরা আছে, তারা আমাদের সাথে মিলেমিশে থাকতে চায়, কিন্তু এই ইসকনের মতো কিছু সংগঠন আছে, তারা সংগঠিত হওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যে মাইনরিটি পার্টি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া হয়েছে। আমি মনে করি এই পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন ব্যবস্থা হয়, তাহলে দেখা যাচ্ছে যদি 9% হিন্দু থাকে, তাহলে 1% সনাতন ভাইয়েরা হয়তো আমাদের সাথে থাকবে, আর বাকি 8% তারা ওই ইসকনের দ্বারা প্রভাবিত হয়ে ওই মাইনরিটি পার্টির মতো পার্টিকে ভোট দিয়ে এদেশে 27টি বা 30টি বা এইরকম আসন তারা বাগিয়ে নিয়ে এক চিন্ময়ের অত্যাচারে তার ষড়যন্ত্রে আমরা অস্থির হয়ে গিয়েছিলাম। আগামী দিনে যদি এই 27 জন সংসদে বসে এই দেশের বিরুদ্ধে সারাক্ষণ মিথ্যা কথা বলে, আজকে যেমন ভারতের প্রত্যেকটা মিডিয়াতে আপনারা দেখবেন সম্পূর্ণ গুজব ছড়িয়ে মিথ্যা ভিডিও তৈরি করে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,
আমি মনে করি যদি এই পেয়ার পদ্ধতি হয় তাহলে আমাদের পাশের যে রাষ্ট্র, সে রাষ্ট্র কখনো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। আমি বলতে চাই, একটি ক্লাসের ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় দুইজনের মধ্যে যতই ভালো সম্পর্ক থাক না কেন, বন্ধুত্ব থাক না কেন, তারা কখনো ভিতরে ভিতরে ভালো বন্ধু নয়। কারণ ভালো বন্ধু যদি হয় তাহলে সেকেন্ড যে হয় ক্লাসের রোল নাম্বার তার 2, সে তো আর 1 হইতে যাইবে না। ভিতরে ভিতরে সে অবশ্যই কম্পিটিশন করে, সেও চাইবে পরে রোল নাম্বার 1 হোক। আবার যার রোল নাম্বার 1 সে 2 এর সাথে যতই বন্ধুত্ব করুক, নোট চালাচালি করুক, এক জায়গায় বসে লেখাপড়া করুক, ভিতরে ভিতরে চাইবে যে ওকে দমন করে আমি রোল নাম্বার 1 টিকিয়ে রাখবো। অনুরূপ ভাবে পাশাপাশি দুটি রাষ্ট্র কখনো গুড ফ্রেন্ড হতে পারে না। অবশ্যই আমাদের মধ্যে সামাজিক বিভেদ থাকবে, আমাদের উন্নয়নের বিভেদ থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্যের বিভেদ থাকবে, আমাদের রাজনৈতিক বিভেদ থাকবে। সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেহেতু 3 দিক থেকে ঘিরে রেখেছে এবং তারা সংখ্যাগরিষ্ঠ দিক থেকে আমরা এক সম্প্রদায়ের বেশি, ওনারা আরেক সম্প্রদায়ের বেশি, সুতরাং দুষ্ট চক্র মানুষ সব জায়গায় থাকে। এই দুষ্ট চক্র যারা নিয়ন্ত্রণকর্তা, তারা এখন ভারতের ক্ষমতায় আছে, ভবিষ্যতেও যারা থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ করবে এবং আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। আমি বলতে চাই, শুধু মাইনরিটি নয়, আজকে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দেশের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম, সেটিকে স্বাধীন করার জন্য, আলাদা রাষ্ট্র করার জন্য আমেরিকা থেকে শুরু করে ওই ইন্ডিয়া, এই ক্ষেত্রে কিন্তু আমেরিকা এবং ইন্ডিয়া এক হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজকে আপনি পিয়ার পদ্ধতির মাধ্যমে ভোটের ব্যবস্থা করবেন, ওই যারা চাকমা মারমা ওরা এক হয়ে ইতিপূর্বে শান্ত লর্মার নেতৃত্বে যেভাবে আমাদেরকে অস্থির করে রেখেছিলেন, হত্যা, খুন, রাহাজানি, লুটপাট করছিলেন, এখনো যেটা অব্যাহত রেখেছেন, তারা যদি সব এক হয়ে পিয়ার পদ্ধতির মাধ্যমে তারা ভোট দিয়ে বলে যে আমরা আমাদের স্বাধীনতা চাই, সেই দিকে আগাতে চাই, আপনি কি দিয়ে ঠেকাবেন? ওই যারা গোটা বিশ্বের মোড়ল, যারা নিজেদেরকে গণতন্ত্রের ধ্বজাধারী হিসাবে দাবি করে, তারা তো বলবে ওই এলাকার লোকজন তো স্বাধীন হতে চাই, অধিকাংশ জনগণ, আমরা তো তাকে গণতান্ত্রিক স্বার্থে সাপোর্ট দিতে বাধ্য। এরকম নানাবিধ ষড়যন্ত্র আছে বন্ধুরা আমার। তাই আমি বলতে চাই, পিয়ার পদ্ধতি যারা ভালো বলছেন, আমি আপনার সাথে একমত হলেও আমি বলতে চাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে, বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে, পাশের রাষ্ট্রের শত্রুতার কারণে এই দেশে পিয়ার পদ্ধতি আনা যাবে না। যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করুন। যদি আপনারা সত্যিকারের মুসলমান হন তাহলে এদেশের মুসলমানদেরকে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের টিকে রাখার স্বার্থে পিয়ার পদ্ধতি থেকে আপনাদের ফিরে আসতে হবে। আমি আরেকটি ছোট্ট উদাহরণ দিই। আমাদের পার্শ্ববর্তী একটি অঞ্চল আছে মায়ানমার, যেখান থেকে রোহিঙ্গারা আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। সেখানে আরাকান নামক একটি স্বাধীন মুসলিম সাম্রাজ্য ছিল। সেই স্বাধীন মুসলিম সাম্রাজ্যকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বন্ধুরা আমার। সুতরাং ভারতীয় উপমহাদেশে এই দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে, এদেশের মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, এদেশের বিভিন্ন সংখ্যালঘু মানুষের ন্যায্য অধিকারকে টিকিয়ে রাখতে হলে, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্যকে বদলাতে হলে, অন্য কোন রাষ্ট্রের প্রভুত্ব মেনে নিতে না চাইলে যে পদ্ধতির নির্বাচন চলছে সেই পদ্ধতির মাধ্যমে আমাদের আগামী দিনের সরকার গঠন করতে হবে। এই দেশকে রক্ষা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। আমরা এই দেশে জন্ম নিয়েছি, এই দেশ ছেড়ে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। যারা পিয়ার পদ্ধতির কথা বলছেন তারা ইতিমধ্যে আমেরিকাতে বাড়ি কিনেছেন, ওই রাশিয়াতে বাড়ি, অস্ট্রেলিয়াতে বাড়ি করেছেন, বিভিন্ন দেশে তাদের দ্বিতীয় হোম স্থাপন করেছেন। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই দেশ কখনো যদি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনারা তো থাকবেন না, আপনারা উড়াল দিয়ে চলে যাবেন। সুতরাং আপনাদের ব্যক্তি স্বার্থে, ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এদেশের 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলবেন না। এদেশে পিয়ার কিছুতেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। যখনই পিয়ার বাস্তবায়ন করতে যাবে, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আবার আমরা মাঠে নামবো, আবার এই দেশে আবু সাইদ বুদ্ধের মতো সন্তানেরা
বুক পেতে দিয়ে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে এদেশের আগামী দিনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবে বলে আমি বিশ্বাস করি।